আপনিও কি আমার মতোই ভাবেন সব ঘটনা প্রবাহের কেন্দ্রেই রয়েছে রাজনীতি? রাজনীতি সবকিছুর নিয়ন্তা? তাহলে আপনার সাথে আমার জমবে ভালো। স্বাগত রাজকাহনে, সাথে আছি নবনীতা চৌধুরী। নিবেদন করছে শাহ সিমেন্ট। অনেকের কাছে ৭ই নভেম্বর মুক্তিযোদ্ধা হত্যা দিবস, আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক মিত্র জাসদের কাছে সিপাহী জনতার অভ্যুত্থান দিবস, আর মেজর জেনারেল জিয়াউর রহমানের দল বিএনপির কাছে এই দিনটি বিপ্লব ও সংহতি দিবস। ৭৫-এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর জিয়াউর রহমান সেনাপ্রধান হন, আর ৩রা নভেম্বর খালেদ মোশাররফ এক সেনা অভ্যুত্থানে জিয়াকে বন্দী করে নিজে সেনাপ্রধানের ব্যাচ পড়েন। ৭৪-এর শুরু থেকেই জাসদের নিয়ন্ত্রণ অনেকখানি ছিল সেনাবাহিনী ছেড়ে যাওয়া কর্নেল তাহেরের হাতে। তাহের ভাবেন সেনাবাহিনীর ভেতর তাদের সংগঠিত সৈনিক সংস্থার সদস্যরা ৭ই নভেম্বর প্রথম প্রহরে পাল্টা অভ্যুত্থান করে খালেদ মোশাররফদের উৎখাত করবেন, জিয়াকে মুক্ত করবেন এবং এরপর নতুন সরকার প্রতিষ্ঠা করে দেশ শাসন করবেন। তাহেরের অভ্যুত্থানে খালেদ মোশাররফ ও তাঁর অনুসারী আরো দুজন বীর মুক্তিযোদ্ধা অফিসার ৭ই নভেম্বর সকালে নিহত হওয়ায় অনেকের কাছে এটি মুক্তিযোদ্ধা হত্যা দিবস হিসেবে পরিচিতি পায়। তাহেরের পরিকল্পনা অনুযায়ী অবশ্য মুক্ত হন সেনাপ্রধান জিয়া, কিন্তু রাষ্ট্র পরিচালনায় অপ্রস্তুত জাসদ সেনা অভ্যুত্থানের পর তার সব রাজবন্দীদের মুক্ত করে সারা দেশের শ্রমিকদের জড়ো করে ঢাকায় গণ অভ্যুত্থান সৃষ্টির যে পরিকল্পনা করেছিল তা ভেস্তে গিয়ে তাদের স্বপ্নের বিপ্লব হাতছাড়া হয়ে যায়। কারণ জাসদের কাছে সিপাহী জনতার অভ্যুত্থান দিবস হিসেবে স্বীকৃতি লাভকারী এই দিনটিতেই জিয়া তাহেরের ঐক্য ভেঙে গিয়ে একরকম এক ঘরে হয়ে পড়েন তাহের আর জাসদের রাজনীতি। আর সেনাপ্রধান জিয়া বোঝেন সংগঠিত সেনাবাহিনী তাঁর অধীন হওয়ায় স্বস্তি ও শান্তি মানুষের কাছে তিনিই গ্রহণযোগ্য হবেন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে। মেজর জেনারেল জিয়াউর রহমানকে ক্ষমতায় অধিষ্ঠানকারী এই দিনটি তাই পরবর্তীতে তাঁরই হাতে ১৯৭৮ সালের সেপ্টেম্বরে জন্ম নেওয়া দল বিএনপি পালন করে বিপ্লব ও সংহতি দিবস হিসেবে। এই নিয়ে আলাপে আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ। স্বাগত আপনাদের দুজনকেই। নজরুল ইসলাম খান, আমি যদি আপনাকে দিয়েই শুরু করি, আপনি যদি বলেন যে এই ৭ই নভেম্বর বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কেন আপনাদের জন্য বা বাংলাদেশের রাজনীতির জন্য? কারণ সেই অগাস্ট থেকে নভেম্বরের পুরো সময়টাই তো টালমাটাল ছিল, বিশেষ করে নভেম্বরের তো ৭ দিনই আসলে খুব একরকমের টালমাটাল পরিস্থিতি ছিল, অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান ঘটছিল। ধন্যবাদ। প্রথমেই যেহেতু ৭ই নভেম্বর একটা বিশেষ দিন, এই দিনে এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা নিহত হয়েছে এবং পরবর্তী পর্যায়ে স্বাধীনতার যে ফসল অর্থাৎ গণতন্ত্র, বৈষম্যহীন সমাজ, এগুলো প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিয়েছে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে, সবার প্রতি শ্রদ্ধা জানাই। ৭ই নভেম্বর একটা জিনিস মনে রাখতে হবে আর কি, যে আমি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। বিএনপির জন্ম হয়েছে ৭ই নভেম্বরের বহু পরে, আর যখন ৭ই নভেম্বরের ঘটনা ঘটে তখন আমি জয়দেবপুরে সেখানে ট্রেড ইউনিয়ন করি। ঘটনাক্রমে ১৫ই আগস্ট, ৩রা নভেম্বর এবং ৭ই নভেম্বর ৩ দিনই জয়দেবপুরে আমি ওখানে চাকরি করতাম, ট্রেড ইউনিয়ন করতাম, ওখানে থাকতাম। কাজে খুব কাছে থেকে দেখা হয় নাই, শোনা পড়ার মধ্যে দিয়ে যা বোঝা। আর সেই পড়া এবং শোনাটার মধ্যে আবার মহিউদ্দিন ভাইয়ের লেখা বই পড়াটাও আছে আর কি। মহিউদ্দিন ভাই এটা আরো ভালো করে বলতে পারবেন, আবার তাত্ত্বিক দিকটাও ভালো বুঝবেন উনি আর কি। আমরা মনে করি যে বিএনপির কাছে বিশেষ গুরুত্বপূর্ণ এই কারণে যে বিএনপির যিনি প্রতিষ্ঠাতা, তার বাংলাদেশের রাজনীতি বা রাষ্ট্র পরিচালনা যায় বলে, প্রথমে রাষ্ট্র পরিচালনায় অ্যান্ড দেন রাজনীতিতে তার অ্যাকচুয়ালি অভিষেকের দিন এটি, একদিক থেকে এভাবে আর কি বলতে পারি আমরা। উনি মার্চের প্রথম দিকে, মার্চের শেষের দিকে ২৫শে মার্চের পরে প্রথম বাংলাদেশের মানুষ আমি মেজর জিয়া বলছি এই কথাটা শুনেছে, উদ্দীপ্ত হয়েছে। একইভাবে নভেম্বরে উনি শুরু করেছিলেন এইভাবে যে আমি মেজর জেনারেল জিয়া বলছি, এবং এই কথাটার মধ্যে একটা আবেগ আছে বাংলাদেশ সাধারণ মানুষের
নির্ভরশীলতার একটা জায়গা আছে আর কি, যার জন্য সেই কথা কাজেও লেগেছে আর কি। এবং আমার কাছে আমি যতটুকু মনে করি আর কি সেটা হলো যে যখন 7ই নভেম্বরের ঘটনা ঘটে তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন গ্রেফতার মানে এবং বন্দী, গৃহবন্দী অবস্থায় আছেন, এবং তার আগের কয়েকদিন ধরেই গৃহবন্দী। কাজেই 7ই নভেম্বরের যে ঘটনা, সেই ঘটনার তার প্রত্যক্ষ অংশগ্রহণের কোনো সুযোগ ছিল বলে মনে করি না আমি। অবশ্যই তার নামের, তাকে গ্রেপ্তার করা হয়েছে এতে যে ক্ষোভ এবং তার প্রতি মানুষের যে আস্থা আর কি, সেটা 7ই নভেম্বরের ঘটনায় প্রভাব বিস্তার করেছে, কোনো সন্দেহ নাই। কিন্তু যদি বলেন অংশগ্রহণ আর কি, সেটা কিন্তু তার 7ই নভেম্বরের এই ঘটনায় ছিল না। কিন্তু এই ঘটনার মধ্যে দিয়ে একটা বৈপ্লবিক পরিবর্তন তো ঘটে বাংলাদেশের রাজনীতিতে, কোনো সন্দেহ নাই। এবং এই যে একটার পর একটা ঘটনা ঘটছিল, 15ই আগস্ট, তারপর 3রা নভেম্বর, তারপর 7ই নভেম্বর, এরপরে অনেক চেষ্টা হয়েছে, অনেক কিছু আর কি, কিন্তু ওই রকমের ঘটনা আর বহুদিন ঘটে নাই। একটা একদলীয় শাসন ছিল, অনেকগুলি, কিন্তু সেই কুর মাধ্যমে কোনো পরিবর্তন হয় নাই। যেমন এমনকি তাকে হত্যা করা যে হলো, সেটার মাধ্যমে কিন্তু ক্ষমতার পরিবর্তন হয় নাই, সেটা হয়েছে আর একটা পরে। তো এই জন্য বলি আর কি যে একটা বিরাট পরিবর্তন সংঘটিত হয়েছিল এই ঘটনার মধ্যে দিয়ে। আর একটা হলো যে ওই দিনের যে ঘটনা, সেখানে এক মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশের সেনাবাহিনী এবং জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। আর 7ই নভেম্বর, 3রা নভেম্বরে সেটা ঘটে নাই, 15 আগস্টে সেটা ঘটে নাই, কিন্তু 7ই নভেম্বরে ঘটেছে যে সেনাবাহিনী এবং জনগণের একটা সম্মিলিত একটা অবস্থান আমরা লক্ষ্য করেছি আর কি। এমনকি সেনাবাহিনীর লোকরা ট্যাঙ্ক নিয়ে বের হয়েছে বা গাড়ি নিয়ে বের হয়েছে, সেই ট্যাঙ্কের উপরে উঠে আমাদের আজকাল বহু বড় বড় পদে আছে এমন লোকদেরকেও লাফালাফি করতে দেখেছে আর কি মানুষ। এবং মানুষ সেই ট্যাঙ্কের নলে ফুলের মালা পরিয়ে দেওয়া কিংবা তাদেরকে স্বাগত জানানো, এই ধরনের ঘটনা। এর মধ্যে তার মানে বিএনপিও একটা সরাসরি জনসম্পৃক্ততাও দেখে সেদিনের 7ই নভেম্বর। এটা সবাই মানে দেখে। বিপ্লব ও সংহতি দিবস যখন আপনারা বলেন, সংহতি হচ্ছে জনগণ আর সামরিক বাহিনী, সেনাবাহিনী, সেটা, এবং এটা স্পষ্টতই সেদিন দেখা গেছে, যেটা এর আগের গুলিতে দেখা যায় নাই বা পরেও দেখা যায় নাই, ওই দিন দেখা গেছে আর কি। আর আপনার একটা পরিবর্তনটা বৈপ্লবিক, কোনো সন্দেহ নাই। কারণ ওই ঘটনার পরেই আস্তে আস্তে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় আর কি। এবং দেশের রাজনীতিতে অনেকগুলি ক্ষেত্রে পরিবর্তন হয়, যেমন আমাদের সংবিধানে কিছু পরিবর্তন হয় এবং নতুন একটা রাজনৈতিক, সেই পরিবর্তনগুলো নিয়ে আমি কথা বলবো, কারণ আপনি বলেছেন একটা বৈপ্লবিক পরিবর্তন আসে। কি ধরনের বৈপ্লবিক পরিবর্তনের কথা আপনি বলছেন? কারণ এরপরে তো অনেকগুলো বছর দেশ আসলে সেনা শাসনেই ছিল। আমি সেটা শুনবো আপনার কাছে, অনেক বছর না, যাই হোক, আমি আপনার কাছে এরপরে যখন আসবো, আপনি বৈপ্লবিক পরিবর্তন শব্দটি ব্যবহার করেছেন, কাজে আমি এটা জানতে চাইবো যে কি ধরনের পরিবর্তন আসলে রাজনীতিতে এরপরে এলো। মহিউদ্দিন আহমেদ, আপনার কাছে আসলে জানতে চাই যে জাসদকে সিপাহী জনতার অভ্যুত্থান দিবস বলে, বিএনপি বিপ্লব ও সংহতি দিবস বলেন, এবং নজরুল ইসলাম খান বললেন যে এটার আসলে সবচেয়ে বড় তাৎপর্য ওখানে যে তিনি মনে করেন যে সামরিক বাহিনী এবং জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে এই বিপ্লবে অংশ নিয়েছেন। আপনার গবেষণা কি বলে, এতে কি আসলে জনসম্পৃক্ততা ছিল, নাকি আসলে একের পর এক সেনাবাহিনীর ভিতরে নানা পক্ষ নিজেরা সেনা প্রধান হওয়ার লড়াইয়ে এবং তারপরে দেশের ক্ষমতা নেওয়ার কথা ভাবছিলেন? পুরো সময়টাকে, ধন্যবাদ, পুরো সময়টাকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব তিনটা পক্ষ 7ই নভেম্বরে যেটা আমরা প্রকাশ্য হলো। একটি হচ্ছে জেনারেল জিয়াউর রহমান, একটি হচ্ছে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ, আর একটি পক্ষ হচ্ছে জাসদ। তো এই তিনটি পক্ষের মধ্যে রাজনীতি কিন্তু রাষ্ট্র ক্ষমতা কেন্দ্রিক যে রাজনীতি, সেটা হচ্ছে স্থূল ক্ষমতার লড়াই। এটাই হচ্ছে বাস্তবতা। এটাকে আমরা নানান আবরণে আবেগ দিয়ে বিচার করি। তো এই লড়াইয়ে আমরা দেখলাম যে 7ই নভেম্বরে যে একটা পালাবদল ঘটলো, এখানে কিন্তু এই বিপ্লব বলেন, সংহতি বলেন আর অভ্যুত্থান বলেন, যে জাসদ যেটা বলছে সিপাহী জনতা, তিনটা এলিমেন্টই ছিল। এখন বিএনপি বিপ্লব বলছে কারণ জমির ফসলটা তাদের ঘরে গেছে, তাদের ঘরে মানে জিয়াউর রহমানের কাছে গেছে, এবং পরবর্তীতে সেটা বিএনপি ইনহেরিট করেছে। জাসদ যদি সফল হতো তাহলে জাসদ এটাকে বিপ্লব বলতো, যেহেতু তারা সফল হয়নি, কিন্তু যেহেতু তাদের পার্টিসিপেশন ছিল, তারা এটা
সিপাহী জনতার অভ্যুত্থান বলছে, অর্থাৎ সংহতি একটা ছিল সিপাহী এবং জনতার মধ্যে, এটা ছিল। এইখানে কিন্তু ৭৫-এর 15ই আগস্ট পর্যন্ত যে শাসক শ্রেণী ছিল, যাদের রিপ্রেজেন্ট করতো আওয়ামী লীগ, তারা কিন্তু 15ই আগস্টের পর থেকে তারা এলোমেলো একেবারে, তারা দৃশ্যপটে নেই। অনেকেই বলার চেষ্টা করেন যে ৩রা নভেম্বরে যে খালেদ মোশাররফের নেতৃত্বে যে অভ্যুত্থানটি হলো, সেখানে আওয়ামী লীগের সমর্থন ছিল, বা আওয়ামী লীগের সমর্থনে সেই অভ্যুত্থানটি হয়েছিল। তারা তো নাকি পরদিন সকাল 10টা পর্যন্ত 3-4 নেতাকে যে হত্যা করে ফেলা হয়েছে তাই জানতেন না। মানে আওয়ামী লীগের সঙ্গে তাহলে কি করে খালেদ মোশাররফের এটা জানতেন কি জানতেন না, এটা তো আমরা এখন এটা নিয়ে এই অনেক অংশ কিছু রহস্যে বলছি, ঘেরা। এটা সেইভাবে তদন্ত হয়নি। অনেকেই জানতেন, অনেকে জানতেন না। যেমন মেজর জেনারেল খলিলুর রহমান জানতেন, উনি চিফ অফ ডিফেন্স ছিলেন জিয়াউর রহমানের এক ধাপ উপরে। তিনি নতুন করে পদটা সৃষ্টি করেন। উনি পরে আওয়ামী লীগে জয়েন করেছিলেন, আওয়ামী লীগ তাকে নমিনেশন দিয়েছে, আওয়ামী লীগ কোনোদিন জিজ্ঞেস করে নাই তুমি কেন খন্দকার মোস্তফার আন্ডারে এটা গেল। তো সুতরাং জিনিস যেটা হয়েছে, এই জিনিসগুলি ৭ই নভেম্বরকে বিচার করতে হলে আমরা যদি বিএনপির চশমাটা পরে দেখি একরকম দেখবো, জাসদের চশমা পরে দেখলে আরেক রকম, আওয়ামী লীগের চশমা পরে দেখলে আরেকম দেখবো। সেই তো বড় বিপদ এই মানে দিনটিকে নিয়ে। 3 ভাবে দেখছি, কিন্তু ইতিহাস কিন্তু আপনি কিভাবে দেখেন বা আমি কি মনে করি তার উপরে নির্ধারিত হবে না। ঘটনা কি ঘটেছিল এবং সেই ঘটনাটা আবেগ বিবর্জিত হয়ে যদি আমরা না দেখি, তাহলে কিন্তু ইতিহাসের পুরোটা আসবে না। এখন আমরা শুনতেছি কি ৭ই নভেম্বর একটি পাল্টা অভ্যুত্থান হলো, তাহলে পাল্টা মানে কি? তাহলে সত্যিকারের অভ্যুত্থানটা কবে হলো? 3 তারিখটাকে আমরা বলবো, কিন্তু অনেকে 3 তারিখেরটাকে পাল্টা বলছেন, যারা 15ই আগস্টটাকে জবাব লাইন হিসাবে ধরেন। তো সুতরাং আমি দেখবো যে 15ই আগস্ট, ৩রা নভেম্বর, ৭ই নভেম্বর কিন্তু এক সূত্রেই গাঁথা, কিন্তু কুশীলবরা হয়তো এদিক সেদিক হয়েছে। কিন্তু আপনি যে প্রশ্নটি নজরুল ভাই, আহমেদ, আমি একটা বিরতিতে যাব, আপনার কাছেই ফিরবো। আপনি বলেছেন 3টা পক্ষ, ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ, মেজর জেনারেল জিয়াউর রহমান এবং কর্নেল তাহের জাসদ। জিয়াউর রহমান কি আসলে সক্রিয়ভাবে কোনো পক্ষ ছিলেন, নাকি তিনি ঘটনাচক্রে শেষ পর্যন্ত মানে সেই দিন তার অভিষেক ঘটলো, যেরকম কথা নজরুল ইসলাম খান বলছেন? এই ইতিহাসের এই কি আপনার বিশ্লেষণটা আমি শুনতে চাই। একটা বিরতির পর দর্শক থাকুন রাজকাহনে, টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে। ফিরে এলাম রাজকাহনে। মহিউদ্দিন আহমেদ, আপনি বলছিলেন যে 3টি পক্ষ সক্রিয় ছিল এই নভেম্বরের অভ্যুত্থান গুলো। 7ই নভেম্বরে ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ, মেজর জেনারেল জিয়াউর রহমান এবং কর্নেল তাহের জাসদ। জিয়াউর রহমান কি সক্রিয় ছিলেন, নাকি জিয়াউর রহমান পুরো ঘটনা প্রবাহ শেষে আসলে রাজনীতিতে তার অভিষেক ঘটে গেল আর কি, তার হাতে ক্ষমতা চলে এলো? মানে যেটা আমরা মানে সাদা চোখে যেটা দেখি, যে উনি 3 তারিখ থেকে 6 তারিখ রাত পর্যন্ত গৃহবন্দী ছিলেন, তো সেক্ষেত্রে বলা যায় তিনি নিষ্ক্রিয় ছিলেন। কিন্তু জাসদ দাবি করছে যে জিয়া কর্নেল তাহেরকে মেসেজ পাঠিয়েছিলেন তাকে বাঁচাবার জন্য। তার মানে কি, জাসদের দাবি যদি সত্য হয় তাহলে জিয়া নিষ্ক্রিয় ছিলেন না। এখন আমার কাছে যে তথ্য আছে, যেটা আমি আমার বইতেও লিখেছি, সেটা হচ্ছে যে 7ই নভেম্বরে জাসদের যে অভ্যুত্থান করার যে সিদ্ধান্তটি, সেটা 6 তারিখ সন্ধ্যায় নেওয়া হয়। সেখানে তাহের দাবি করেন যে জিয়া তাকে একটা চিরকুট পাঠিয়েছেন, যেটা তিনি সেখানে পড়ে শোনান যে আই এম ইন্টার্ন, আই ক্যানট টেক দ্য লিড, ইফ ইউ টেক দ্য লিড মাই ম্যান উইল সাপোর্ট ইউ। তার মানেটা কি? তাহের যদি একটা উদ্যোগ নেয়, ইন্টারভিন করে, তাহলে জিয়াউর রহমানের লোকরা তাকে সাপোর্ট দিবে। তার মানে জিয়ার একটা সাপোর্ট বেস আছে সেনাবাহিনীর ভিতর। তো তাহের কিন্তু তখন আর সেনাবাহিনীর লোক না, এবং তাহেরের পক্ষে কিন্তু সেনাবাহিনীর একজন কর্মকর্তাও ছিলেন না। পরবর্তীতে আমরা দেখি সবাই ছিলেন জিয়ার পেছনে এক কাঠটা। এখন আমি এটা 7ই নভেম্বরে বলছি, ওই খালেদ মোশাররফের যারা আছেন তাদেরকে বাদ দিলে। তো সেখানে এই খেলায় আমরা যেটা দেখি যে তাহের এবং জিয়ার মধ্যে একটা ইকুয়েশন খালেদের বিরুদ্ধে। তো এই ত্রিভুজ লড়াইয়ে প্রথমে ছিটকে গেলেন খালেদ, এবং যে কোনো অভ্যুত্থান ব্যর্থ হলে তার মূল্য চরমভাবে দিতে হয়। তো খালেদ সেটাই দিলেন, এবং খালেদ জিতলে হয়তো জিয়াকে বা তাহেরকে সেই মূল্য দিতে হতো। এরপরে যখন সারফেসের খালেদ নেই, তখন জাসদের সাথে জিয়ার যে
যেটা যে আপাত সমঝোতা সেটা টেকে ভেঙে নেই। গেল। এখন এখানে একটা জিনিস আপনার গবেষণা কি বলে আমার- ভাঙলো কেন? আমার গবেষণা বলে এইটাই যে জিয়া জানে যে তার ক্ষমতার ভিত্তি হচ্ছে সেনাবাহিনী, তো সেখানে তার সাপোর্ট বেসটা অটুট আছে। সে কোনো একটা রাজনৈতিক দলের ছত্রছায়ায় যাবে, এটা সে ভাবতেই পারে। জাসদ ইন্টারভেন করলো, জাসদ যদি ইন্টারভেন নাও করতো 7 নভেম্বরের পালাবদল ঘটে যেত। জাসদ একটা সুযোগ নিতে চেয়েছিল, কিন্তু বিপ্লবী সৈনিক সংস্থা যেটি সেনাবাহিনীর মধ্যে কাজ জাসদ করতো, অংশে না নিলে কি করে 7 নভেম্বরে ঘটনা ঘটতো? কারণ জিয়াউর রহমান তো চিঠি সে- লিখছেন জাসদের কথা মতো যে লিড দেওয়ার কেউ নাই, উনার মেন মানে লোক আছে কিন্তু তারা নেতৃত্ব দেওয়ার না, জন্য না, উপযোগী এটা না। দিয়ে কিন্তু জিয়াউর রহমান তো আরো অনেকের সাথে, কেন অনেকেই তো আমরা জানি বিভিন্ন সেনা নিবাস থেকে ঢাকার দিকে রওনা দিয়েছিল জিয়ার সাপোর্টে। তো সেনা বিদ্রোহ একটা হতো হয়তো 2 দিন পর। জাসদের যে অরিজিনাল প্রোগ্রামটা ছিল, জাসদ কিন্তু 60-এর দশকের গণতান্ত্রিক জাতীয়তাবাদী রাজনীতির উত্তরাধিকার বহন করে। সেখানে তাহের জলিলরা কিন্তু বহিরাগত জাসদের যে মূল নেতৃত্ব আমরা যদি বলি, তাদের প্ল্যান ছিল যে 9 নভেম্বর থেকে তারা লাগাতার হরতাল দিয়ে একটা গণঅভ্যুত্থান তৈরি করবে। তারা মানে 69, সেটার মধ্যে 71 সেনাবাহিনী সমীকরণে না ছিল না না। না ছিল না। কিন্তু এই বিপ্লবী সৈনিক সংস্থার মধ্যে যে কাজটা, এই কাজটা দেখভাল করতেন তাহের। এখানে জাসদ সাংগঠনিকভাবে সম্পৃক্ত ছিল না। জাসদের কোনো ফোরামে বিপ্লবী সৈনিক সংস্থা নিয়ে এর আগে আলাপ হয়েছে বলে আমি শুনি নাই। গণবাহিনী যেটা ছিল, সেটা গণবাহিনী যারা ছাত্রলীগ করতেন, জাসদ করতেন, তাদের অ্যাক্টিভিস্টরাই জাসদ ছাত্রলীগ নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পরে তারা গণবাহিনী আমি করতেন। আপনার কাছে এরপরে যখন আসবো এই প্রশ্নটি নিয়ে, এখন নজরুল ইসলাম খানের কাছে যাব যে আসলে জনতা শব্দটি তো ব্যবহার করা হচ্ছে, জনতা কতটুকু সম্পৃক্ত হয়েছিল? কারণ জনতাকে যদি শেষ পর্যন্ত সম্পৃক্ত করা যায়, কর্নেল তাহিরের পরিকল্পনা বা জাসদের পরিকল্পনা তো ছিল যে অভ্যুত্থান হবে, শ্রমিক জনতা লং মার্চে বের হবে, মানে তারা মিছিল করবে এবং তো জনতা তো সেটা জানে না তাহেরের কি প্রোগ্রাম ছিল। জি, তাহলে জনতা সম্পৃক্ত আসলে শেষ পর্যন্ত হয়েছিল কিনা, নাকি এটা সেনাবাহিনীরই অভ্যুত্থান সেটা শুনবো। জনতা সম্পৃক্ত হয়েছে, কিন্তু যতখানি না তাহেরের পক্ষে, তার চেয়ে অনেক বেশি জিয়ার পক্ষে। স্লোগান যেগুলো হয়েছে সেগুলো বোঝা যায় আর কি। ব্যাপার হচ্ছে যে সাধারণ মানুষ, যেমন শহরের সাধারণ মানুষ, আসলে যত বড় বিপ্লবী বলেন আর কি, অন্যান্য দেশেরও যেসব বিপ্লব, এটা এমন না কিন্তু যে সারা দেশে একসাথে না। হয় বা কিছু এরকম না। আমাদের দেশে 15ই আগস্টও কয়েকজন লোক এসে করেছে, ওই গলা চিপা কিংবা ফেঞ্চুগঞ্জের কোনো প্রতিক্রিয়া হয় না এর। 3রা নভেম্বরেও তাই, 7ই নভেম্বরেও তাই। এটা অন্যান্য জায়গায় না, ঢাকায়। হ্যাঁ, তো এখানকার সাধারণ মানুষ যেটা মানে সিটি ডুয়েলার্স বলতে যা বোঝায় আর কি, এর সঙ্গে কিছু ছাত্র, কিছু শ্রমিক এগুলো আছে আর কি, তারা নেমেছে তারা, এবং যে স্লোগান দিয়েছে আপনি খেয়াল করবেন, জাসদের পক্ষেও স্লোগান হয়েছে আর কি, জাসদ নির্দেশন তাহের সাহেবের পক্ষেও স্লোগান হয়েছে, জিয়াউর রহমানের পক্ষেও স্লোগান হয়েছে, এবং ইতিহাসে প্রথমবারের মতো জিন্দাবাদ স্লোগান কিন্তু 7 নভেম্বর সকালে। না না 15ই আগস্ট 15ই আগস্টে না, জিন্দাবাদ আমি বলতেছি যে যারা সৈন্যরা বের হয়ে এসেছে স্লোগানটা আর কি, সেটাও কিন্তু তখনও আসছে। আমি তো আজকেই পড়ছিলাম, মানে এই আপনাদের সঙ্গে আলাপ করব এই সূত্রে, যে সেদিন তো তাহির জিয়া ভাই ভাই এই স্লোগানও দেওয়া হয়েছে। কোনো অসুবিধা নাই, আমি বলি আপনাকে, এটা প্রবলেমটা যেটা আপনি হয়েছে, কোন স্লোগানের কথা বলছেন? আমি প্রবলেম যেটা বলতেছি আমি, যেটা সেটা হলো যে, এটা মহিউদ্দিন ভাই ঠিক বলেছেন আর কি, যে জাসদের যে বিপ্লবী সৈনিক সংস্থা, এটা জাসদেরও কয়েকটা মাত্র লোক জানতো। এটা স্বাভাবিক, কারণ সৈন্যদের মধ্যে একটা সংস্থা করলে এটা সবাই জানলে পরে এটা তো প্রকাশ হলে এটা একটা সিডেশনের মতো হয়ে যাবে, এবং তাদের সংখ্যা একটা খুব বেশি ছিল না। তাদের পাশে যদি জিয়াউর রহমানের ভক্ত যারা তারা না দাঁড়াইতো, কিংবা 3রা নভেম্বরের যে আপনার যে ঘটনাটা ঘটেছে, সেটাকে যদি সাধারণ মানুষ এটা ভারতপন্থী কিংবা আওয়ামী বা বাকশালপন্থী বলে তারা যদি মনে না করত, তাহলেও কিন্তু অত সৈন্য বা অত সাধারণ মানুষ মাঠে নামার কথা না আর কি। এগুলো অনেক কিছু ব্যাপার মিলেই সেদিন লোকগুলির নামে আসছে আর কি। একটা হলো যে বিপ্লবী সৈনিক সংস্থার যারা, তারা কর্নেল তাহের সাহেবের নির্দেশে তারা নামবে, কিন্তু অন্য যারা যে জিয়াউর রহমানের যারা সমর্থক, যেটা সংখ্যা অনেক বেশি, তারা কিন্তু সেনাবাহিনীর ভেতর হ্যাঁ, তারা কিন্তু এটাকে তারা একটা সুযোগ হিসেবেই নিছে আর কি, যে ঠিক আছে একসাথে আমরা করে ফেলবো। আর একটা কিছু লোক আছে যারা হয়তো বিপ্লবী সৈনিক সংস্থাও না, তারা হয়তো জিয়াউর রহমানের সমর্থকও না, কিন্তু তারা দেখেছে যে 3রা নভেম্বরের যে ঘটনা, এই ঘটনার পরে আওয়ামী লীগ মিছিল করেছে ঢাকা শহরে, এবং সেখানে কর্নেল তাহেরের মা এবং ভাই অংশগ্রহণ করেছে, এবং তার ভাই আওয়ামী লীগের
হ্যাঁ খালিদ মোশাররফের ভাই রাশেদ মোশাররফের অংশগ্রহণ করেছে, এবং আওয়ামী লীগ ছাত্রলীগের লোকরা তারা কিছু মিছিল, ছোটখাটো মিছিল টিছিল করেছে, এবং তাদেরও কিন্তু 7 তারিখে একটা বড় প্রোগ্রাম ছিল, ঘোষণা করা ছিল একটা প্রোগ্রাম। তো কাজে তারা ধরে নিছে আর কি যে 3 তারিখের যে অভ্যুত্থানটা সেটা আওয়ামী বাকশালের পক্ষে। এটাও যারা অপছন্দ করেছে তারাও কিন্তু 7 নভেম্বর আমাদের একজন দর্শক, মানে আমার প্রশ্নটাই আসলে তারও প্রশ্ন, যে 7 নভেম্বর কি শুধু জাসদ সমর্থিত মানুষ আর তার অনুগত বা অনুসারী সেনাবাহিনীর দ্বারা হয়েছে, সাধারণ জনগণের কি অংশগ্রহণ ছিল কিনা? মানে আপনি বলছেন সাধারণ জনগণের ছিল যারা যখন ঘটনাটা ঘটেছে এটা শুনেছে, যখন মানুষ বেড়ে আসছে, হ্যাঁ, খুশি হয়েছে, তারপরে যখন সেনাবাহিনীর লোকদেরকে রাস্তায় দেখেছে, এটা তো ছবি আছে, টিভিতে দেখানো হয়েছে, সবাই জানে যে সেই ট্রাকের পিছনে পিছনে এবং যে ট্যাঙ্কের পিছনে পিছনে লোকরা শব্দ উড়াইতেছে, মিছিল করতেছে, স্লোগান দিচ্ছে, ট্রাকের মধ্যে ফুলের মালা ছুড়ে দিতেছে, যেখানে সৈন্যরা আছে তাদেরকেই করতেছে। এটা এই যে সম্পর্কটা আর কি, এটাকে আমরা বলি সিপাহী জনতার একটা সংহতি। জি, এই সংহতি আপনার গবেষণা কি বলে সেটা শুনবো। আর আমি এটাও জানতে চাই যে আমি যেটা বলছিলাম যে জাসদ যদি জনতাকে সম্পৃক্তই করতে পারতো, তখন আসলে জনতা বেরিয়ে এলো কেন? নজরুল ইসলাম খান খুব ইন্টারেস্টিং পয়েন্ট বলেছেন যে মানে 3রা নভেম্বরের অভ্যুত্থানের বিরুদ্ধে আওয়ামী লীগ আবার মাঠে বেরিয়ে পড়ছে, তার মানে আওয়ামী লীগ বিরোধী সাধারণ মানুষ বেরিয়ে পড়লো কি তারা যারা সেনাবাহিনীতে একের পর এক অভ্যুত্থান হচ্ছে, তার মধ্যে জিয়াউর রহমান এলে একটা স্থিতি আসবে, তারা বেরোলো, নাকি শুধু জাসদের রাজনীতি করতো তারা বেরোলো? তারা বের হলে তো আবার জাসদের অভ্যুত্থান সফল হওয়ার কথা, যে অভ্যুত্থান তো আবার মানে অফিসারদের বিরুদ্ধে, সেনাবাহিনীর অফিসারদের বিরুদ্ধে। জাসদের লোকরাও বের হয়েছে, কিন্তু সংখ্যা খুব বেশি ছিল না। দ্যাট ইজ দ্য পয়েন্ট। জি, আমি একদম, মানে আপনি খুব পরিষ্কার করেছেন। আমি এই প্রশ্নগুলোর উত্তর সহ যদি আপনি বলেন। না, এইটা হলো যে জাসদের ইন্টেনশনটা তো মানুষের কাছে জানা ছিল না, বললাম না, এটা 6 নভেম্বরে হঠাৎ সিদ্ধান্ত। এখন জাসদ মনে করেছে যে তাহেরের সাথে জিয়ার সখ্য, হুইচ ওয়াজ ট্রু, এবং তাহের ইন্টারভিন করলে সেনাবাহিনীর সমর্থনটা পাবে, অর্থাৎ সেনাবাহিনী বিপ্লবের মিত্র হবে, জাসদের যে বিপ্লব, এটা জাসদের হিসাব। জিয়াউর রহমানের হিসাব ছিল যে তাহের যদি তার সাথে থাকে তাহলে সে জাসদের মতো একটি বড় রাজনৈতিক দলের সমর্থন পাবে। তো উভয়ে কিন্তু উভয়ের স্বার্থে একজন আরেকজনকে চেয়েছে বা ব্যবহার করেছে, আমি এটা বলবো। এই খেলায় জিয়া জিতে গেছে, এটা হচ্ছে হার্ড ফ্যাক্ট। এখন জাসদ নিজেদের শক্তিকে সম্ভবত তাহের ওভার এস্টিমেট করেছিল, জিয়াকে আন্ডার এস্টিমেট করেছিল। আর ওনার বিপ্লবের লক্ষ্যটা কি ছিল? মানে গণবাহিনী যদি বলি যে তাহলে হচ্ছে কি যে সুবেদারের উপরে আর কোনো পোস্ট থাকবে না, সেখানে এইটা সৈনিক সংস্থার কতগুলি দাবি, বেশিরভাগ দাবি হচ্ছে ট্রেড ইউনিয়নের মতন, হ্যাঁ, এবং এই দাবিগুলো সেই দাবি সেনাপ্রধানকে মুক্ত করার দাবির সাথে মেলে কি করে? জাসদ তো বিপ্লবের স্লোগান দিয়েছে 72 সালের অক্টোবরে, আর 12 দফা দাবি তো লেখা হয়েছে 5 নভেম্বর রাত্রেবেলা। তো ওইটা পরে তো এরা কেউ নামে নাই, তাই না? কিন্তু যে জিনিসটা ম্যাজিকের মতন কাজ করেছে, আমি বলবো যে খালেদ মোশাররফের বিরুদ্ধে সৈন্যদেরকে উত্তেজিত করার জন্য একটা স্পার্ক করলো, যে ওই লিফলেটটা যেখানে খালেদকে বলা হলে ভারতের দালাল, অর্থাৎ খালেদ মোশাররফ ভারতীয়দের এজেন্ডা ফুলফিল করার জন্য এবং আওয়ামী বাকশালী শাসন পুনঃপ্রতিষ্ঠা করার জন্য একটা অভ্যুত্থান করেছে। তখন এইটা দিয়ে সাধারণ সৈন্যরাদের উত্তেজিত করলো জাসদ। এখন জাসদের কাজটা খারাপ করেছে কি ভালো করেছে 42 বছর পরে সেটা অ্যানাটমি করে কোনো লাভ নেই। ওই সময়ে জাসদ মনে করেছে যে এইটা করলে আমরা সেনাবাহিনীর সমর্থন পাবো, কিন্তু তারা তো পুরো সেনাবাহিনীর সমর্থন পায়নি, কয়েকটি কোরের সমর্থন পায়, যেখানে সৈনিক সংস্থার কিছু অ্যাক্টিভিস্ট ছিলেন। বেঙ্গল রেজিমেন্টের ওরা তো তেমন সমর্থন দেয়নি, তারা অনুগত ছিল তাদের অফিসারদের ব্যাপারে। কিন্তু জাসদের, আমি এটা ভুল ঠিক এটা বলবো না, জাসদ একটি অপ্রস্তুত রাজনৈতিক দল ছিল, এবং বিপ্লবের তারা যে ভাষায় বলে যে বিপ্লবের তো কোনো মডেল তাদের সামনে নাই যে আগে এরকম হয়েছে সেখান থেকে তারা শিখবে। তারা একটা উদ্যোগ নিল, সেই উদ্যোগটা সফল হয়নি। আমি বলবো যে 7 নভেম্বরে শুধু জাসদ না, ওই সময় বাংলাদেশে অনেক রাজনৈতিক দল ছিল, এবং আওয়ামী লীগের মিত্র ছিল মুজাফর ন্যাপ এবং সিপিবি। তারা বাদে সমস্ত রাজনৈতিক দল শেখ মুজিব সরকারের উৎখাত চেয়েছিল,
কিন্তু এই দলগুলি কেউই কিন্তু জাসদকে সমর্থন করেনি 7 নভেম্বর। 15ই আগস্টের পরে কি অন্য দলগুলো সক্রিয় থাকতে পেরেছে না, রাজনীতিতে? সবাই নাকি তো শুধুই জাসদই না, সক্রিয় থাকতে সবাই পেরেছে? আত্মগোপনেই ছিল। হ্যাঁ। কিন্তু আমি যেটা বলতে যাচ্ছি যে আওয়ামী লীগ বিরোধী সমস্ত রাজনৈতিক দল 7 নভেম্বরে জাসদকে সমর্থন করেনি। তারা আওয়ামী লীগ বিরোধী কিন্তু করেনি। তার মানে জাসদ অন্যান্য রাজনৈতিক স্ট্রিম থেকেও কিন্তু আইসোলেটেড হয়ে গেছে। জাসদকে একা, আমি নাম ধরে ধরে বলতে পারবো যে এরা অনেকেই পরে জাসদের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে, জিয়াকে সমর্থন করেছে তারা পরবর্তীতে। মুশকিল যেটা হলো, যে জিনিসটা আমরা একটু আগেই আলাপ করছিলাম, যে জাসদকে বুঝতে হবে যে জাসদ একটা ক্ষমতাসীন, 72 সালে আওয়ামী লীগ ক্ষমতাসীন হলো এদেশে, সেখান থেকে বেরিয়ে এসে তারা বিপ্লবের ঘোষণা দিয়ে দলটি তৈরি করলো। সুতরাং তাদের একটা ইন্টেনশন ছিল, সেই তুলনায় তাদের ক্যাপাবিলিটি ডেভেলপ করে নাই, এটাই তারা বলবে বা আমরা বলবো। আর বিপ্লবের ব্যাপারটা তো হচ্ছে এমন একটি জিনিস, এটা নিয়ে অনেক ধোঁয়াশা আছে, কোনটাকে আমি বিপ্লব বলবো। 15ই আগস্ট যারা ঘটিয়েছে তারা 15ই আগস্টকে বিপ্লব বলেন। এবং আরেকটা জিনিস আমি বলি, আজকের যে বিএনপি দেখছি আমরা, তার তাত্ত্বিক ভিত্তিটি কিন্তু রচিত হয়েছে 15ই আগস্টে। অর্থাৎ 15ই আগস্ট না হলে বিএনপির উত্থান হতো না। এখন জিয়াউর রহমান তার পুরোটাই কি ঘটনাচক্রে, নাকি যেরকম অভিযোগও করা হয় যে মানে আমি জাস্ট মানে প্রশ্নটা অনেক দর্শকও করেছেন, এবং নিশ্চয়ই এটাও তো একটা তত্ত্ব আছে যে নাকি এর মধ্যেও একটা প্লট ছিল? না, এটা তো খুব সরল ইয়ে হয়ে যাবে, মানে সুইপিং রিমার্ক হয়ে যায় যদি বলি। কোনো আসলেই আমি মনে পাওয়া করি যায় না। এর মধ্যে অনেকগুলো এলিমেন্ট ছিল। রাজনৈতিক প্রক্রিয়া ছিল, এর মধ্যে ষড়যন্ত্র, রাজনৈতিক প্রক্রিয়া ছিল। হ্যাঁ, আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি ছিল না, অবশ্যই এবং সেটা মানুষের মধ্যে এক ধরনের মনস্তত্ত্ব তৈরি করেছিল, তো যেটার বহিঃপ্রকাশ আমরা 15ই আগস্ট দেখলাম। ঢাকায় কেউ মানে বঙ্গবন্ধুর পক্ষে দাঁড়ায়নি, এটা তো ফ্যাক্ট। এবং অনেকেই আমরা দেখেছি ভারতে পালিয়ে গেছে, তার মানে কি দেশে তারা সমর্থন পায়নি? 7 নভেম্বর পরে তো এদের অনেক নেতা ভারতে চলে গেছিলেন, ভারতে গেলেন কেন? কিন্তু এত রক্তক্ষয়, এত এর মধ্যে কি সাধারণ মানুষের পক্ষে নেমে আসা সম্ভব? মানে এরকম ভয়াবহ, মানে একদম হতচকিত। কেন 25শে মার্চের পরে আমরা কি দাঁড়াই নাই? আজকে ধরেন মনে করেন যে আওয়ামী লীগ সরকারে আছে, আপনি বাংলাদেশে পুরো রাজনৈতিক প্রক্রিয়াটি আসলে তখন চলছিল একটি আওয়ামী লীগ বিরোধী এবং আওয়ামী, হ্যাঁ, সেই রাজনৈতিক প্রক্রিয়ার সাথে আমি এলিমেন্ট অফ কনস্পিরেসি ছিল, আমি অস্বীকার করছি না। দেশের ভেতরে ছিল, বাইরেও ছিল। ষড়যন্ত্র তো বোধহয় রাজনীতির অংশ। তো ষড়যন্ত্র হচ্ছে, আপনি যদি হেরে যান তাহলে আপনি বলবেন ষড়যন্ত্র, যদি জিতে যান তাহলে এটা কৌশল। তো রাজনৈতিক দল কি শব্দ ব্যবহার করবে ডিপেন্ড করে তার অবস্থানটা কোথায়। তো এটা কারো কাছে রাজনৈতিক কৌশল, কারো কাছে ষড়যন্ত্র, এই দুটোর মধ্যে বিভাজন। বিরতিতে যাব, বিরতির পর নজরুল ইসলাম খান, আপনি বলেছিলেন যে 7ই নভেম্বরের পরে বাংলাদেশের রাজনীতিতে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হলো। কি ধরনের বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হলো? মানে একটা আওয়ামী লীগ বিরোধী সুস্পষ্ট ধারা তখন থেকে তৈরি হলো, সেজন্য বলছেন কিনা আমি জানি না, আমি জানতে চাইবো আপনার কাছে। দর্শক থাকুন রাজকাহনে, টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে। ফিরে এলাম রাজকাহনে। নজরুল ইসলাম খান, আপনি বলছিলেন যে 7ই নভেম্বরের অভ্যুত্থানের পর বিপ্লব ও সংহতি দিবস আপনারা এই জন্যই বলেন যে এরপরে একটা রাজনীতিতেও একটা বৈপ্লবিক পরিবর্তন এলো। জি, আমরা দেখেন মানে খেয়াল করবেন একটা জিনিস আর কি, যে 15ই আগস্টের একটা ঘটনা বা দুর্ঘটনা যাই বলেন আর কি, একটা ঘটে গেল। এটা একজন গণতান্ত্রিক রাজনৈতিক দলের কর্মী হিসেবে তো কোনো হত্যার রাজনীতি সমর্থন করার কোনো প্রশ্ন আসে না আর কি। কিন্তু তারপরেও যারা আসলেন তখন তারা কিন্তু আওয়ামী লীগেরই নেতা। খন্দকার মোশতাক থেকে আরম্ভ করে তার মন্ত্রিসভার সদস্যরা, সংসদ বহাল থাকলো, সব সংসদ এমপিরা আছে, কিন্তু কোনো পরিবর্তন কিন্তু ঘটে নাই। ইন দ্য সেন্স যে শুধু বাকশালের যে ব্যবস্থা, সেই ব্যবস্থার ওই আইনটা বাতিল হওয়া বা কিছু পত্রপত্রিকা ইত্যাদির ব্যাপার, এগুলান কিছু আসলো আর কি, কিন্তু ওই লোকগুলি নিয়ে আর কি। এবং প্রধান উপদেষ্টা বা সামরিক উপদেষ্টা হইলেন জেনারেল আতঙ্কুল ওসমানী, এগুলো কিছু বদল হয়ে গেছে আর কি, কিন্তু আপনার রাজনীতির যে পরিবর্তন আর কি সেটা কিছু না। মন্ত্রিসভায় আওয়ামী লীগের সদস্যরাই থাকলো আর কি। এবং এর অনেক দিন পরে আপনার সংসদ বাতিল হয়েছে খালেদ মোশাররফ আসার পরে। আচ্ছা। এবং আপনার সামরিক শাসন খন্দকার মোশতাকই জারি করেছে, কিন্তু খন্দকার মোশতাক কখনো প্রধান সামরিক আইন প্রশাসক হয় নাই, কিন্তু খালেদ মোশাররফ যাকে সে নিয়োগ করলেন আর কি, অর্থাৎ বিচারপতি সায়েম, তিনি কিন্তু প্রেসিডেন্ট এবং প্রধান সামরিক আইন প্রশাসক হলেন। এবং জিয়াউর রহমান ডেপুটি চিফ
ডেপুটি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, ওরা বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধানরা হলেন। আমি বলছি যেটা সেটা হলো যে 7ই নভেম্বরের ঘটনার মধ্যে দিয়ে এটাকে যদি বলি একটা দেশের রাজনীতির আবর্ত, এটাতে নিক্ষিপ্ত হলেন যেন জিয়াউর রহমান আর কি, ইন দ্য সেন্স যে কি হিসাবে, মানে আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক ধারার প্রধান নেতা মানে হিসাবে? একটা আস্থার মানুষ হিসাবে আর কি। মানুষ হতাশ হয়ে যাচ্ছিল আর কি, যে এত বড় নেতা যার জন্য মানুষ নামাজ পড়েছে, রোজা রেখেছে আর কি, উনি চলে গেলেন। তারপরে যারা ছিল তারা চলে গেল, আর একজন এসে জিয়াউর রহমানকে বন্দি করে সে নিজেই চিফ অফ আর্মি স্টাফ হয়ে গেল, আবার তাদেরকেও মেরে ফেলা হয়েছে। এই যে ঘটনাগুলি, তখন তো প্র্যাকটিক্যালি কোনো সরকার নাই, কোনো শৃঙ্খলা নাই কোথাও, মানুষ এক ধরনের দারুণ হতাশার মধ্যে আর কি। সেখানেও জিয়াউর রহমানের যে বক্তব্য, যে আমি মেজর জেনারেল জিয়া বলছি, এবং খুব ছোট্ট একটা ভাষণ, যে আপনারা আপনাদের যার যার কাজ করেন, উনি সবার প্রতি শ্রদ্ধা জানালেন, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ, আনসার, বিডিআর, জনগণ, বিশেষ প্রথম জনগণ আর কি, তার মুক্তিযোদ্ধা, সবার প্রতি করে আপনারা আপনাদের যার যার কাজ করেন। এবং এক ধরনের প্রত্যেক মানুষের সম্পর্কে একটা পারসেপশন থাকে, জিয়াউর রহমান সাহেবের সম্পর্কে একটা পারসেপশন হলো যে মানুষটা সৎ, মানুষটা স্ট্রেট এবং সাহসী, তো উনি হয়তো পারবেন আর কি। এবং দেখা গেল শেষ পর্যন্ত আর কি যে উনি পেরেছেন, অনেক কু হয়েছে তার বিরুদ্ধে আর কি, কিন্তু তিনি পেরেছেন। এবং কি পরিবর্তন আসলো আর কি, যে মানুষ দৃশ্যমানভাবে দেখলো একদলীয় শাসন নাই, এখন বহুদলীয় গণতন্ত্র আছে। মানুষ দেখলো যে দেশে যে বহুদলীয় গণতন্ত্র জিয়াউর রহমান সাহেবের সময়ই এটা কার্যকর হয়েছে, আমি বলবো আর কি, যে প্রেসিডেন্সিয়াল তার জন্য তো ইলেকশন, মানুষকে wait করতে হলো আপনি অনেক, প্রেসিডেন্সিয়াল 3 বছরের অপেক্ষা তো করতে হয়, জি। 2-3 বছর না, 2 বছর, 77 সালেই হয়ে গেছে প্রেসিডেন্সিয়াল ইলেকশন। অ্যান্ড দেন 89 সালে না পার্লামেন্টারি ইলেকশন হলো, 79-এ পার্লামেন্টারি ইলেকশন হলো, না, 79 সালে। এইখানে একটা আমি একটু বলি যে বহুদলীয় গণতন্ত্রের ব্যাপারটি মানে ইয়েস অ্যান্ড নো দুইটা উত্তরই দেওয়া যায়। সেটা হচ্ছে যে জরুরি অবস্থা জারি হলো 28শে ডিসেম্বর 1974-এ, তারপরে তো চতুর্থ সংশোধনীতে এক দলের। এরপরে খন্দকার মুশতাক যখন রাষ্ট্রপতির দায়িত্ব তাকে দেওয়া হলো, মানে কুশীলবরা দিলেন, খন্দকার মুশতাকের একটা ওপেন ডিক্লারেশন ছিল যে 77 সালে ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন হবে এবং 76-এর 15ই আগস্ট থেকে ওপেন পলিটিক্সের সুযোগ দেওয়া হবে সবাইকে। দ্যাট ওয়াজ দ্য ডিক্লারেশন। খালেদ যখন কু করলেন, তারপরেও কিন্তু সায়েম এইটাই রিটারেট করেছেন, একই জিনিস বলেছেন, 77-এর ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। কিন্তু জিয়া এসে এটাকে বন্ধ করে দিলেন এবং তিনি একটা দল করলেন এবং তার সুবিধাজনক সময়ে তিনি নির্বাচনটি দিলেন, যখন তিনি বুঝলেন যে এই নির্বাচনটি তাকে ডিভিডেন্ড দেবেন। তাহলে জিয়া ওই যে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন, এটা আমরা যেমন একদিক থেকে বলবো যে ওই সময় হয়েছে, কারণ বাকশাল হওয়ার পরিস্থিতি ছিল না, আবার জিয়ার কারণেই এটা বন্ধ ছিল। এটা খন্দকার মোস্তাক থাকলে আরো 2 বছর আগেই হতো, আমি এটা বলবো। 77-এর ফেব্রুয়ারি, না অনুমান না, আমি এটা ছিল ডিক্লারেশন, এবং সামরিক আইনের অধীনে 79-এর সংসদ নির্বাচনটি হয়েছিল, এটাও ঠিক। তো সুতরাং এইটা নিয়ে অনেক আলোচনা করা যায়, কি হলে কি আমি হতো। একটু নজরুল ইসলাম খানের বক্তব্যটা শেষ করলাম। যে আপনার দৃশ্যমান ভাবে মানুষ যেটা দেখলো আর কি, যে তার সময় রাজনৈতিক দল বিধিটা করা হলো, বিভিন্ন রাজনৈতিক দল রেজিস্টার্ড হলো, এবং আওয়ামী লীগ নামে রেজিস্টার্ড হলো, এবং হ্যাঁ না ভোট হয়েছে, তারপরে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে, তারপরে হয়েছে সংসদ নির্বাচন। এটা কিন্তু একটার পর একটা হয়েছে আর কি, কোনটা মানে ডিলে, একটা প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার জন্য ডিলে হয়েছে, এবং নির্বাচনগুলোর এবং সেই নানা প্রশ্ন আছে। একটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা, সেটা হলো যে এই নির্বাচনগুলিতে কিন্তু জনগণ না খালি সব রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। প্রেসিডেন্ট নির্বাচনেও জিয়াউর রহমান সাহেবের বিরুদ্ধে আতাউল গনি ওসমানী সাহেবকে ক্যান্ডিডেট করা হয়েছে, এবং সে ক্যান্ডিডেট করেছে সব রাজনৈতিক দল, বিরোধী দল, আওয়ামী লীগ সহ সবাই মিলে। এবং 79-এর যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু বাংলাদেশের সব রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে, এবং মানে অনেক অবিশ্বাস্য পরিমাণের ভোট পড়েছিল, সেগুলো নিয়ে নানা প্রশ্ন আছে, সেটা কিন্তু তারপরেও সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল। আপনি 2008 সালে নির্বাচনের চেয়ে বেশি ভোট পড়ে নাই আর কি, 101%, আরেক নির্দিষ্ট সুযোগ হবে সেই নির্বাচনগুলোর সাথে তুলনা করব। আমি একটু বলতে আরেকটা জিনিস, যেটা হলো যে মানে চেঞ্জও ঘটে গেল আরো কিছু, যেমন ধরেন আপনি কলকারখানাগুলি বন্ধ হয়ে যাচ্ছিল,
পাটের গোদামে আগুন লাগছিল, দুর্ভিক্ষ হয়েছে 74-এ, সেগুলো নিয়ে পরিবর্তন ঘটেছে। জিয়াউর রহমান খাল খাটার মাধ্যমে, নিজেও গ্রামে গ্রামে যে মানুষকে উদ্দীপ্ত করার মাধ্যমে ফসল হয়েছে বেশি, কলকারখানা চালু হয়েছে, নতুন কতগুলো টেক্সটাইল মিল রাষ্ট্রীয় খাতে হয়েছে, ফার্টিলাইজার ফ্যাক্টরি হয়েছে, তারপরে আপনি বিদেশের লোক পাঠানো উনি শুরু করেছেন, গার্মেন্ট শিল্পকে শিল্প হিসেবে স্বীকৃতি দিয়ে ব্যাক টু ব্যাক এলসি করা ইত্যাদি সুযোগ করে দিয়েছেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ড গঠন করেছেন, অনেকগুলো কাজ উনি করেছেন যেগুলো বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশের জনগণের হৃদয়ের একটা বিরাট পরিবর্তনের সূচনা করেছে। এবং যে বাংলাদেশের জাতীয়তাবাদ, তার যে বক্তব্য যেটা আর কি, এটাও তো এখনো বদলানো যায় নাই, তাই না? তো এই কারণে আমি বলতেছি আর কি যে আসলে এটা 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 অনেক বড় পরিবর্তন এগুলেন আর কি। নিশ্চয়ই মহিউদ্দিন আহমেদ, রাজনৈতিক পরিবর্তন আসলে সেনাবাহিনীর ভেতর থেকে রাজনৈতিক পরিবর্তন কি সাধারণ মানুষের কোনো চাওয়া ছিল? আপনি শুরুই করেছেন যে সকলেরই আসলে শেষ পর্যন্ত একটা রাষ্ট্র ক্ষমতার উচ্চাকাঙ্ক্ষাও ছিল। কি ধরনের, মানে সেনাবাহিনীর ভেতরে তারা অভ্যুত্থান করছেন, কোন রাজনীতির তাদেরকে আসলে উস্কে দিচ্ছিল সে সময়? এর সূত্রপাত আমরা দেখব 71 সালে। আমরা দেখি যে রণাঙ্গনের সেক্টর কমান্ডারদের সাথে থিয়েটার রোডের সরকারের সমন্বয়টা ভালো ছিল না। তখন থেকেই নানান রকমের উপদলীয় কোন্দল আওয়ামী লীগের মধ্যেও ছিল, প্রবাসী সরকারের মধ্যে, সেক্টর কমান্ডারদের মধ্যেও কিন্তু নানান রকমের দলাদলি ছিল। এগুলো আমরা এখন জানছি আস্তে আস্তে। এবং তারা সবাই সেনাবাহিনীতে এলেন, ঢুকলেন এবং তাদের নিজেদের দল। এবং এরপরে আমরা দেখি যে এদের মধ্যেই অনেক উচ্চাকাঙ্ক্ষী যারা ছিলেন সেনা কর্মকর্তা, তাদের মধ্যে একটা তাই না, অনেকের মধ্যে ক্ষোভ ছিল, ইত্যাদি ছিল। এবং তার একটা অ্যালাইনমেন্ট রিঅ্যালাইনমেন্ট আমরা দেখলাম 15ই আগস্টে, তারপরে নভেম্বরে গিয়ে আরেকটা দেখলাম। এবং এই মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডারদের মধ্যে এই যে ক্ষমতার লড়াই, এই লড়াইটা 81 সাল পর্যন্ত গিয়ে মঞ্জুরের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে। এই 71 থেকে এই 1 দশক, এবং এর মধ্যে যতগুলো পাল্টা কু আমরা যতগুলো দেখি 10 বছর ব্যাপী, এর মধ্যে মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তারা ইনভলভ, এবং অনেকগুলোর সাথেই এবং এর মধ্যে অনেকগুলোতে জাসদ ক্যাটালিস্টের ভূমিকা পালন করেছিল। এবং সেই এই রাজনীতিকে খুনগুলোর ব্যাপারে আর কি, জি, এই হত্যাগুলোর ব্যাপারে। এবং এই রাজনীতিটা আসলে কি মূলত, মানে কোথায় গিয়ে জিয়াউর রহমানের রাজনীতি, জাসদের রাজনীতি, সবগুলো রাজনীতি মিলে যায়? মানে আপনি যে বলছেন যে সকলেই রাষ্ট্র ক্ষমতার জন্য, মানে সেটা কিভাবে পরিচালনা করা যায়, এই রহস্য কি ভেদ হয়? এটা খুব সিম্পল। দেখেন, আমরা কিন্তু অভ্যস্ত, আমরা যতই বলি হত্যাকাণ্ড আমরা এটা চাই না, আমরা স্লোগান কি দিই? বিধিসম্মত রাজনৈতিক দলগুলো রাস্তায় গিয়ে স্লোগান দেয়, অমুকের ফাঁসি চাই, অমুককে হত্যা করো, অমুককে জবাই করো, অমুককে খতম করো। এই শব্দগুলি আমরা বক্তৃতায় ব্যবহার করি এবং লিফলেটও আমরা লিখি। সুতরাং হত্যাকাণ্ড যে অমুককে উৎখাত করতে হবে, উৎখাতকে আমি বললে আপনি চলে যাবেন? আপনি তো যাবেন না, তখন আপনাকে কি করতে হবে? খুন করতে হবে। সুতরাং এই উস্কানিমূলক কথাবার্তা রাজনীতিতে এই শব্দগুলো তো আমরা চালু রেখেছি। আর এদেশে যারা বাম রাজনীতি করেন তারা তো মনে করেন যে এই হত্যাকাণ্ডটা বিপ্লবের জন্য জায়েজ, বিপ্লব করতে হলে এবং শ্রেণী শত্রু খতম করতে হবে। খতম মানে কি? তো সুতরাং এইটা আমাদের রাজনীতিতে আছে। আমরা ওই সেই রাজনীতির সঙ্গে কি, সেই রাজনীতিটা তো প্রথম থেকেই ছিল, এটা কোনো নতুন না। আজকে যদি কেউ বলে যে এই সমস্ত পাল্টা বা অনেক হত্যাকাণ্ড হয়েছে, এটা নিয়ে আমরা যদি আহাজারি করি, আহাজারি করে লাভ নাই, কারণ এই রাজনীতিটা আমরা করে আসছি। এবং এটার মুক্তিযুদ্ধের পরে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই রাজনীতিতে ছেদ পড়ে নাই, এরপর আরো বেড়েছে। এবং রাজনীতির গণতান্ত্রিক ধারার পাশাপাশি একটা সশস্ত্র ধারা বহমান ছিল। এবং তারই একটা, কিন্তু মুশকিল হচ্ছে কি, রাজনীতিবিদরা শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি তাদের নিয়ন্ত্রণে রাখতে পারেননি। সামরিক বাহিনী নতুন রাজনৈতিক শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে 15ই আগস্টে, এবং এটা হচ্ছে নতুন শক্তি, সামাজিক শক্তি, যাকে আর ইগনোর করা যাচ্ছে না। এবং বাংলাদেশের সমাজ আসলে রাজনৈতিক শক্তি হিসেবে সেনাবাহিনীকে গ্রহণ করেছে। হ্যাঁ, না, 15ই আগস্টে তারা, আমি বলবো যে তারা ক্ষমতার অলিন্দে হাঁটাহাঁটি শুরু করেছে, 7ই নভেম্বরে পাকাপাকি ভাবে বসে গেছে। কিন্তু সূত্রপাতটা 15ই আগস্টে হয়েছিল। আমরা বলবো একটা, কি বলে এটাকে, ড্রেস রিহার্সালও বলতে পারেন। কিন্তু সেনাবাহিনী একটি নতুন রাজনৈতিক শক্তি হিসাবে, আমরা অনেকে বলে থাকি যে 75-এর 15ই আগস্টের পর থেকে একটা বিরাজনীতিকরণের প্রক্রিয়া চালু হয়েছে। কথাটা সর্বাংশে সত্য নয়। এখানে বিরাজনীতিকরণ হয়নি, বরং নতুন একটি রাজনৈতিক শক্তি এসেছে সেনাবাহিনীর ভেতর থেকে, এবং তারা দীর্ঘ সময়ের জন্য, আমি বলবো যে একটা
মানে একটা নিয়ন্ত্রকের ভূমিকা পালন করেছে। এবং সেখানে জনগণের অংশগ্রহণ ছিল, এমন না আর কি যে জনবিচ্ছিন্ন ছিল। না হলে তার রাজনৈতিক জিয়া শক্তি হয়ে উঠতে পারে। জিয়াউর রহমান সাহেব যথেষ্ট পপুলার ছিলেন এবং এটা তার মৃত্যুর পর তার জানাজা দেখে প্রমাণ হয়েছে আর কি। বিশ্বে এত বড় জানাজা কারো হয় নাই। রাজনৈতিক কাজেই এটা তো শক্তির মানে গ্রহণযোগ্যতারও একটা ব্যাপার আছে আর কি। জিয়াউর রহমান দেখেন, আমি একটু বলি, মহিউদ্দিন ভাইয়ের বই তো এক জায়গায় বোধহয় আমি পড়তেছিলাম আর কি, যে ৭ই নভেম্বরের ঘটনা সংঘটিত হওয়ার পরে শহীদ মিনারে যাওয়ার কথা ছিল বোধহয় জিয়াউর রহমান সাহেবের একটা কথা ছিল আর কি। কিন্তু এটা নিয়ে যখন কর্নেল তাহের কথা বলতে গেলেন, কর্নেল তাহের কিন্তু, আমি 11 নম্বর সেক্টরে ছিলাম কিছুদিন আর কি, ইজ এ ভ্যালিয়েন্ট ফ্রিডম ফাইটার, কোনো সন্দেহ নাই। আমার ছোট ভাই বীর প্রতীক খেতাব পাইছে তাকে উন্ডেড অবস্থায় রক্ষা করে নিয়ে আসার জন্য, এবং তার যে ওয়াকিটাকি এবং স্টিকটা আমার ছোট ভাইয়ের হাতে ছিল, ও বীর প্রতীক খেতাব পাইছে। আপনার এগলেন দেখেন, জিয়া রহমান সাহেব যখন তাকে পরিষ্কার বললো আর কি, যে দেখো তাহের, তুমি সেনাবাহিনীতে নাই এখন, কিন্তু আমি তো এখনো সেনাবাহিনীতে আছি। তুমি ইউনিফর্মে নাই, আমি ইউনিফর্মে আছি, এবং তুমি রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে গেছো, আমি কিন্তু রাজনীতিতে যুক্ত না। কাজেই তোমার ওই শহীদ মিনারে আমার পক্ষে যে কোনো বক্তব্য রাখা সম্ভব না, তাই না মহিউদ্দিন ভাই? এটা এরকম কথা একটা কিন্তু আবার আমি একটা কথা বলি, কারণ তাহের জিয়ার সম্পর্কে কেন চিট ধরলো তা নিয়ে নিশ্চয়ই আরেকটা আলাদা অনুষ্ঠান করা যায় রীতিমতো, কারণ পরে তাকে গ্রেফতার করা হলো, আমি শুধু ফাঁসি দেওয়া হলো। একটা কথা বলবো, আমাদের দেশে ৭২ সাল থেকে আমরা যত শাসক দেখছি, খালেদ মোশাররফ হচ্ছেন একমাত্র ব্যতিক্রম যার হাতে রক্তের দাগ নেই। শাসক বলবেন তাকে? তিনি সেনাপ্রধান হলেন, নিয়ন্ত্রক কিছু কয়েকদিনের জন্য, জি, যার একমাত্র কোনো। আপনি কিন্তু, তিনি দায়িত্ব নেওয়ার পরেই কিন্তু জেলখানার হত্যাকাণ্ডটা হয়েছে। জি, আমরা আসলে এই নভেম্বর নিয়ে আমাদের দর্শকরা বলছেন যে অনেক কথা অনেক বছর শুনিনি, কেন এখন এত উনি কথা জানেন বলা? কি জানেন না আমি জানি না আর কি, কিন্তু ঘটনাটা ঘটছে তখন। এইটা খারাপ। আমরা আসলে নভেম্বর নিয়ে আরো অনেক কিছু আসলে হয়তো জানবার বাকি আছে। অসংখ্য ধন্যবাদ নজরুল ইসলাম খান, ধন্যবাদ মহিউদ্দিন আহমেদ, ধন্যবাদ দর্শক যারা সঙ্গে ছিলেন আমাদের রাজকাহনের প্রথম পর্বে। আর দ্বিতীয় পর্বে আমরা আলাপ করব রুশ বিপ্লব নিয়ে। রুশ বিপ্লব কি এখনো প্রাসঙ্গিক, এই বিষয়ে আলোচনা করবেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রণ, বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান এবং ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য। সঙ্গে থাকবেন আপনিও।